আকাশ, তোমাকে জরুরি একটা মিশনে পাঠানো হবে। মিশনটা হচ্ছে কলেজে, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। এই কলেজে শুনেছি ড্রাগস, মাদক আরও অন্যান্য খারাপ কাজ হয় এবং 1 মাস পর পর একটা বা দুইটা মেয়ের লাশ পাওয়া যায়। অন্যান্য পুলিশেরা কিছুই করতে পারছে না। তোমাকে যে করেই হোক এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। আমি তোমার জন্য সকল কিছু ব্যবস্থা করে রেখেছি। তুমি ছদ্মবেশে কলেজে ঢুকবে, বাকিটা আশা করি আমাকে আর বলতে হবে না। জি স্যার, আমি বুঝে গেছি। তবে স্যার, এই কাজ কি আমাকে একা করতে হবে, নাকি আমি আমার একটা টিম গঠন করব? যেহেতু তুমি আমার সিক্রেট কমান্ডার, তোমাকে কেউ চেনে না, সো তোমাকে একাই করতে হবে এই কাজটা। এখন যত বড় বিপদ আসুক না কেন, তোমাকে একাই করতে হবে। অন্য কারো সাহায্য নেওয়া যাবে না এখানে। ঠিক আছে স্যার, আমি অন্য কারো সাহায্য নিব না। তবে একটা কথা, এই মিশন শেষ হলে আমাকে ছুটি দিতে হবে। কয়েক মাসের জন্য আমি বাড়িতে যাব। ঠিক আছে, সেটা না হয় দেওয়া যাবে। এই নাও, এই কলেজের সকল কিছু, যা যা লাগবে সব কিছু এখানে আছে। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ফোন দিবে। আর এই নাও, এই পিস্তলটা তোমার সঙ্গে রাখো। যদি কোনো বিপদ হয় তাহলে এটা দিয়ে মোকাবেলা করতে পারবে। স্যার, আমাকে এতটা দুর্বল ভাববেন না। আমি এতটাও দুর্বল নই যে সামান্য একটা পিস্তল নিয়ে আমি কলেজে যাব। যদি দুর্বল হতাম তাহলে আপনার সিক্রেট কমান্ডার হতে পারতাম না। আকাশ, আমি জানি তুমি সবসময় সতর্ক থাকো, কিন্তু মাঝে মধ্যে এটার ব্যবহার করতে হয়। তবুও তোমার সেফটির জন্য রেখে দাও, যদি দরকার পড়ে কখনো। ঠিক আছে স্যার, রেখে দিতেছি আপনার কোথায়। এই বলে সাগর রাষ্ট্রপতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল বাইরে। কলেজের ড্রেস পরে কিছুক্ষণের মধ্যে চলে গেল কলেজে। চোখে বড় ফ্রেমের চশমা, চুলগুলো অনেক বড় বড়, দেখতে কিছুটা বোকা বোকা লাগছে আকাশকে। এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে এসে আকাশকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে, আর বলতে লাগলো, সরি সরি ভাইয়া, আসলে আমি দেখতে পাই নাই আপনাকে। ওরা আমাকে মারার জন্য দৌড়াচ্ছে, তাই আর কি আমি আপনাকে ধাক্কা মেরেছি। প্লিজ কিছু মনে করবেন না, আমি এখন যাই। এই বলে মেয়েটা চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ নিচ থেকে উঠতেই কয়েকজন ছেলে এসে বলতে লাগলো, এই ছেলে, এখান দিয়ে একটা মেয়েকে পালিয়ে যেতে দেখেছিস নাকি? না তো ভাই, এখান থেকে তো কোনো মেয়ে পালিয়ে যায় নাই, তবে ওই দিকে যেতে দেখলাম। ও আচ্ছা, আর তোকে তো কখনো আগে এই কলেজে দেখি নাই। তুই কি নতুন ভর্তি হয়েছিস নাকি? হ্যাঁ ভাই, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমাকে একটা হেল্প করতে পারবেন? ইন্টার ফার্স্ট ইয়ারের রুমটা কোন দিকে যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। ও, তাহলে তুই আমাদের জুনিয়র। যাক, ভালোই হলো, তোর সাথে মজা করা যাবে। ওই যে 2 তলায় ডান পাশের রুমটা দেখছিস, ওইটাই ইন্টার ফার্স্ট ইয়ারের রুম। যা, তাড়াতাড়ি স্যার ক্লাস করাচ্ছে। আকাশ তাড়াতাড়ি করে চলে গেল ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে। আকাশকে দেখে ভেতরে থাকা সজল স্যার বলতে লাগলো, এই ছেলে, কয়টা বাজে ক্লাস শুরু হয় তুমি কি জানো না নাকি? 10 মিনিট লেট করে এসেছো, এটার জন্য বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো 5 মিনিট। স্যার, আমি কলেজে নতুন ভর্তি হয়েছি আজকে, তাই আমি জানি না কোন সময় কোন ক্লাসটা শুরু হয়। যদি এবারের মতো মাফ করে দিতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, তুমি সে নতুন ছেলে, নাম আকাশ তাই তো? হ্যাঁ স্যার, আমি সেই নতুন ছেলে। আচ্ছা, ভিতরে আসো তাহলে। আকাশ চলে গেল ভেতরে। বেশ কিছুক্ষণ ক্লাস করার পর হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলতে লাগলো আকাশকে, এই ছেলে, তোকে দেখে তো গ্রামের কেউ ভূতের মতো লাগতেছে। তোকে কে বলেছে এই কলেজে ভর্তি হওয়ার জন্য? অন্য কোনো কলেজ পেলি না নাকি ভর্তি হতে? আসলে আপু, এই কলেজটা অনেক ভালো, তাই আবেদন করেছিলাম, অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ জানি জানি, এই কলেজে প্রিন্সিপাল যেমন খ্যাত, ঠিক তার চরিত্র খ্যাতদের মতো। কোনো দিন আমাদের সামনে যদি পড়িস তাহলে তোর খবর আছে। এই বলে ফারিয়া চলে গেল এখান থেকে। এমন সময় আকাশের পাশে বসে থাকা একটা ছেলে বলতে লাগলো, ভাই সাবধানে থাকেন, এই মেয়েটা খুব ডেঞ্জারাস। যখন তখন যার উপর মন চায় তার উপর অত্যাচার করে। আমি যখন কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম তখনও আমার সাথে এমন করেছে। আমরা গরিব মানুষ, আমাদের সাথে এমন করতেই পারে, স্বাভাবিক বিষয়টা। আচ্ছা, এখন কি আরও ক্লাস করাবে নাকি? এখন আর ক্লাস করাবে না, আর করালেও আগের মতো হবে না। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, আজ থেকে আমরা ফ্রেন্ড। দুজন কথা বলছে।
এমন সময় সামনে থেকে ফারিয়া আবারও আকাশ এবং মেহেদিকে উদ্দেশ্য করে বলল, ওই ওই দেখ তোরা, সবাই আমাদের ক্লাসে 2টা গেঁয়ো ভূত ভর্তি হয়েছে। একটার যন্ত্রণায় বাঁচি না, আবার কোথা থেকে যেন আরেকটা এসে জুটেছে। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা গ্রামের মানুষ তো কি হয়েছে, আমাদের কি নাম নেই? নাকি আপনারা বড় লোক বলে আপনাদের অহংকার বেশি? আমার অহংকার তো থাকবেই, কারণ আমি এই ঢাকা শহরের টপ বিজনেসম্যান আবির মাহবুদের মেয়ে। তার জন্যই এত অহংকার নিয়ে ঘুরে বেড়ান? একদিন আপনার এই অহংকার ভেঙে যাবে, দেখে নিন। আকাশ, তুই ওদের সাথে কেন কথা বলতে যাচ্ছিস? ওরা বড় লোকের মেয়ে, যখন খুশি যা ইচ্ছা করতে পারে। বেশি কথা বললে পরে প্রিন্সিপালকে আউল ফাউল বুঝিয়ে তোকে কলেজ থেকে বের করে দেবে। আকাশ আর কিছু বলল না, চুপচাপ বসে রইল এখানে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আকাশকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনাকে ফারিয়া আপু ডাকতেছে, বলছে যে এক্ষুনি যাওয়ার জন্য। ফারিয়া আপু শিমুল গাছের নিচে বসে আছে। উনি আমাকে ডাকতেছে কেন? ওনাকে তো আমি কিছুই করি নাই। মেহেদি, তুই বস একটু, আমি শুনে আসি আমাকে কেন ডাকতেছে উনি। ভাই তুই যাইস না, ওই মেয়েটা খুব ডেঞ্জারাস, তোকে কিছু একটা করে দিবে। আরে আমার জন্য এত চিন্তা করিস না, আমার কিছুই হবে না। এই বলে আকাশ চলে আসলো বাইরে। আশেপাশে একবার তাকিয়ে সোজা হাঁটতে লাগলো ফারিয়া যেখানে বসে আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 5 মিনিট পর চলে আসলো আকাশ। আকাশকে দেখে ফারিয়া মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, তোর শরীরে অনেক তেজ আছে বলতে হবে, না হলে তো তুই আমার মতো একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারতি না। পুরো ক্লাস যেখানে নিস্তব্ধ হয়ে বসে থাকে, কেউ আমার সাথে কথা বলে না, সেখানে তুই কিনা আমাকে বলেছিলি আমার অহংকার বেশি, তাই না? কই রে তোরা, আমার হকি স্টিকটা দে তো, এই শালাকে একটু সাইজ করি। এই বলে ফারিয়া তার এক বান্ধবীর হাত থেকে একটা হকি স্টিক নিয়ে সজোরে বাড়ি মেরে দিল আকাশের কাঁধে। এদিকে আকাশ বাড়ি সহ্য করতে না পেরে নিচে বসে পড়ল। আকাশকে বসে যেতে দেখে ফারিয়া হাসতে হাসতে বলতে লাগলো, সামান্য একটা মেয়ে মানুষের হাতে হকি স্টিকের বাড়ি যদি না সামলাতে না পারিস, তাহলে তো তুই এই কলেজে পড়ার যোগ্যতা রাখিস না। এই বলে ফারিয়া আবারও আকাশের ডান কাঁধে আর একটা বাড়ি মেরে দিল। আকাশ কোনো কিছুই বলল না। আকাশকে চুপচাপ বসে থাকতে দেখে ফারিয়া গেল আরও রেগে। আকাশের চুল ধরে টানতে টানতে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, কানা কর তাড়াতাড়ি, না হলে কিন্তু তোকে আরও অনেক শাস্তি দেব। আপনি যা খুশি করে ফেলেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি কান্না করব না, ছেলেদের কান্না করা মানায় না, এটা আপনি হয়তো জানেন না। কান্না করবি নাকি দেখ এবার কি করি। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। ফারিয়ার কথা শুনে তার সবগুলো বান্ধবীরা হকি স্টিক দিয়ে আকাশকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর ফারিয়া সবাইকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, আজকে আর মারতে হবে না, বেচারা এমনিতেই হাত মরা হয়ে গেছে। পরে যদি কিছু হয় তাহলে আবার আমাদের বকাঝকা করে প্রিন্সিপাল স্যার। চল চল, আমরা এখান থেকে চলে যাই। ফারিয়া তার গ্যাং নিয়ে চলে গেল এখান থেকে। এদিকে মেহেদি আকাশকে পড়ে থাকতে দেখে দৌড়ে চলে আসলো আকাশের কাছে আর বলতে লাগলো, তোকে কতবার বারণ করেছি যে আসিস না আসিস না, এই মেয়ে ভালো না, এই মেয়ে অনেক ডেঞ্জারাস, কিন্তু তুই ঠিকই আসলি। এখন দেখ কেমন লাগে। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমার কোনো কিছুই হয় নাই, এই দেখ আমি দাঁড়িয়ে গেছি। এই বলে আকাশ দাঁড়িয়ে গেল। আকাশের এমন অবস্থা দেখে মেহেদি তো পুরোই হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। আশেপাশে কয়েকজন মেয়েরাও তাকিয়ে আছে আর কানাঘুষা করছে। এই দেখ দেখ, এই ছেলেটাকে এত মারার পরও ছেলেটা আবার দাঁড়িয়ে গেছে। এই ছেলের শরীর কি লোহা দিয়ে তৈরি করেছে নাকি আল্লাহ অন্য কিছু দিয়ে তৈরি করেছে? এই সকল কথা বলছে সবাই। হঠাৎ এই কথাটা ফারিয়ার কানে চলে গেল। ফারিয়া এটা শুনে প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পরে যখন আকাশকে দেখে তখন ঠিকই বিশ্বাস করে আর তার বান্ধবীদের উদ্দেশ্যে বলতে থাকে, কিরে, এই ছেলেটা এত মায়ের খাওয়ার পরও কিভাবে উঠে দাঁড়ালো?
অন্যান্য ছেলেরা তো উঠে দাঁড়ানো তো দূরে থাক, সাথে সাথে নিচে পড়ে যায়, আর এই ছেলে কি না হাঁটাহাঁটি করতেছে। ফারিয়া, মনে হয় এই ছেলের শরীরে ভূত আছে। ছেলেটা তো গ্রাম থেকে এসেছে, তাই আমার মনে হয় এটাই হবে। চুপ সেমি, তুই শুধু আজাইরা চিন্তা নিয়ে পড়ে আছিস। গ্রাম থেকে আসলেই যে তার শরীরে ভূত থাকে এটা আমি বিশ্বাস করি না, আর ভূত বলে কোনো জিনিস হয় না। দেখ, আমি জানি ভূত বলতেছে কিছু হয় না, তবে তাকে এত মারার পরও সে কীভাবে উঠে দাঁড়ালো বলতো? জানি না, তবে এই ছেলেকে দেখে সাধারণ ছেলে মনে হচ্ছে না। চোখে চোখে রাখতে হবে ছেলেটাকে, তোরাও চোখে চোখে রাখিস। এই বলে ফারিয়া ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশও চলে আসলো তার বাসা ভাড়া করা সেই বাড়িতে। বাড়ির ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় বাড়িওয়ালি বলে উঠল, আরে আকাশ, কলেজ শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলে যে? কলেজ শেষ হয় নাই আন্টি, ক্লাস হয় নাই, তাই আর কি চলে এসেছি। ওইখানে বসে থেকে কি করব, বন্ধু বান্ধব নেই একটাও। ঠিক আছে, তো তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, আমি বাহির থেকে খেয়ে নেব। তা কি করে হয়? তুমি নতুন এসেছো, তোমাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বসো টেবিলে, আমি খাবার নিয়ে আসতেছি। আকাশ মাথা নাড়িয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাড়িওয়ালি আকাশের জন্য খাবার নিয়ে চলে গেল আকাশের রুমে। খাওয়া দাওয়া শেষ হতেই বাড়িওয়ালি চলে গেল। আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে একটা নাপা এক্সট্রা খেয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশের চোখে ঘুম চলে আসলো। আকাশ ঘুমিয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তুই না বলেছিলি এ মাসে বাসায় আসবি, আসলি না যে? আসলে আম্মু অনেক কাজের চাপ তো, তাই আর কি স্যার ছুটি দেন নাই। কিছুদিন পর যাব, চিন্তা করো না। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আম্মু। আকাশ আরও কিছুক্ষণ তার আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল। সন্ধ্যা 7টা, আকাশ বসে আছে বাড়ির ছাদে। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, আপনি কি আকাশ ভাইয়া? আজকে আমাদের বাসায় নতুন ভাড়া এসেছেন তাই না? হ্যাঁ, আমি আকাশ, কিন্তু আপনাকে তো চিনলাম না, আপনি কে? আমি আপনার বাড়িওয়ালির ছোট মেয়ে। আপনি তো আমাদের কলেজে পড়েন। আজকে সকালে দেখলাম ফারিয়া আপু আপনাকে অনেক পিটিয়েছে, কিন্তু আপনি উঠে আসলেন কিভাবে? অন্যান্য মানুষরা তো উঠে দাঁড়ানোর শক্তি পায় না। আল্লাহ হয়তো আমাকে শক্তি দিয়েছে, তাই আমি উঠে এসেছি। আচ্ছা মাইমুনা, একটা কথা বলো তো, তুমি তো অনেকদিন ধরে ওই কলেজে পড়ালেখা করতেছো। কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের লাশ বের হয়েছে ওই কলেজ থেকে। ওইটা কি জানো তুমি, কীভাবে কি হয়েছে? জি ভাইয়া, আমি জানি। ওইটা ছিল আমার ক্লাসমেট, ওই ফারিয়া আপু ড্রাগস ডিলার দিন সাথে ওই দিন কথা বলছিল এবং ড্রাগস নিচ্ছিল। এটা আমার বান্ধবী ভিডিও করে রেখেছে তার ফোনে। এটা ফারিয়া শুনতে পেয়েছিল। পরে ফারিয়া তার গুন্ডা দিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে আর অভিযোগ দিয়েছে সে নিজ থেকে আত্মহত্যা করেছে, কিন্তু সত্য ঘটনা আড়াল হয়ে গেছে। এটা একমাত্র আমরা কয়েকজন বান্ধবীরা জানি। তোমরা পুলিশের কাছে যাও নাই নাকি? পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা যে টাকার গোলাম তাদেরকে আগে থেকে টাকা দিয়ে রেখেছে। আমরা বলার পরে উল্টো আমাদেরকে নানান কথা এবং নানান হুমকি দিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলেছে যে যদি একবার মুখ খুলি তাহলে আমাদেরকে মেরে ফেলবে। তাই আমরা ভয়ে কোনো কিছু বলি না কাউকে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলেন, আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি আপনার ওই কাজটা করে দিব। যে ফোনে ভিডিও করেছে ওই ফোনটা আমাকে একটু এনে দিতে পারবে? আমি ভিডিওটা দেখব। ভাইয়া, ফোন তো ওইটা আমাদের কাছে নাই, ওইটা ফারিয়া আপুর কাছে আছে। উনি সবসময় ওনার কাছে রাখে ওই ফোনটা। ও আচ্ছা। আকাশ আরও কিছুক্ষণ মাইমুনার সাথে গল্প করে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই রাষ্ট্রপতি ফোন এলো। আকাশ ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাষ্ট্রপতি বলতে লাগলো, আকাশ, কি খবর কলেজের? স্যার, সব কিছু তো দেখলাম আজকে, তবে আজকে কোনো ড্রাগস নেশা জাতীয় কেউ সেবন করে না। তাই ওই যে গত মাসে একটা মেয়ে মারা গেছে,
ওই মেয়ের ব্যাপারে কিছু তথ্য পেয়েছি আমি। ঢাকার টপ বিজনেসম্যান আবির মাহমুদের মেয়ে ফারিয়া চৌধুরী এই ড্রাগস ডিলারদের সাথে জড়িত আছে। ওই মেয়েকে মেরেছে সেই ফারিয়া চৌধুরী। যে মেয়েটা মারা গেছে তার ফোনে কিছু প্রমাণ ছিল যে ওরা ড্রাগস সাপ্লাই করে। ওইটা ফারিয়া জানতে পেরে তারপর মেয়েটাকে তার লোক দিয়ে ধর্ষণ করিয়ে মেরে ফেলে। আর একটা মিথ্যা দুর্নাম ছড়িয়ে দেয় যে মেয়েটা নাকি বয়ফ্রেন্ডের সাথে কুকর্ম করে পেটে বাচ্চা বেঁধে এখন আত্মহত্যা করেছে। আকাশ, যে করেই হোক এর পিছনে যেই থাকুক না কেন সবগুলোকে ধরে জেলে ঢোকাবি। আমি তোমাকে অর্ডার দিলাম। স্যার, আপনি তো মুখ দিয়ে বলে ফেলেছেন যে জেলে ঢুকাতে, কিন্তু থানার পুলিশ অফিসাররাও ওদের কাছ থেকে টাকা নিয়ে খাচ্ছে, তাই ওদের কিছু করতেছে না। ওই মেয়েটা মারা যাওয়ার পর তার কয়েকজন বান্ধবী গিয়েছিল থানায় তাদের নামে মামলা করতে, কিন্তু উল্টো ওই মেয়েদেরকে শাসিয়ে থানা থেকে বের করে দিয়েছে। আর হুমকি দিয়েছে যে যদি কাউকে কিছু বলে তাহলে তাদের খবর আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, এর পিছনে মেইন গুরু যে তাকে বের করে আনো। তাকে বের করে আনলে সব কিছু সমাধান হবে। আর ফারিয়া, তাকে তুমি দেখে নাও। এখন কোনো কিছু দরকার নেই, আগে হাতে কিছু প্রমাণ রাখো, এরপর না হয় কাজ শুরু করবে। জি স্যার, আমিও এটাই ভাবছি, তাই তো কিছু প্রমাণ জোগাড় করতেছি। কাল দেখি কিছু প্রমাণ জোগাড় করতে পারি কিনা। যদি পারি তাহলে মনে করেন সামনে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এখন তুমি ঘুমাও, কালকে রাতে আবার ফোন দিব তোমাকে। আর যদি কিছু প্রমাণ পাও তাহলে আমার কাছে একটা ছোট্ট ডকুমেন্ট করে পাঠিয়ে দিও, আমি দেখব। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ছোট একটা ডকুমেন্ট করে আপনাকে পাঠিয়ে দিব। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠল সকাল 9টায়, কারো দরজা ধাক্কানোর শব্দে। ঘুম থেকে উঠে দরজাটা খুলতেই দেখতে পেল মাইমুনা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মাইমুনা, তুমি এত সকালে আমাকে ডাকাডাকি করতেছো কেন? ভাইয়া, একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো কয়টা বাজে। আপনি যে বলতেছেন আপনাকে এত সকালে ডাকাডাকি করতেছি। আকাশ ঘড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেল। ঘড়িতে 9:45 বাজে। মাইমুনা কেউ ধন্যবাদ দিয়ে আকাশ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে মাইমুনা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মাইমুনা, তুমি কলেজে যাও নাই? হ্যাঁ যাব, এখন আপনার সাথে তাই তো দাঁড়িয়ে আছি। দেখো, আমার সাথে গেলে তোমার অনেক সমস্যা হবে। ফারিয়াকে তো চিনো, সে যদি একবার আমার সাথে তোমাকে দেখে ফেলে তাহলে তোমার অনেক সমস্যা হবে। সো আমি চাইতেছি না তুমি কোনো সমস্যায় পড়ো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি যেটা বলবেন সেটাই হবে। তবে কলেজের একটু দূরে না হয় নেমে যায়েন, এখন গাড়িতে ওঠেন। মাইমুনা জোড়াজুড়িতে আকাশ গাড়িতে উঠে গেল। কলেজের অনেকটা দূরে আকাশ নেমে গেল। হাঁটতে হাঁটতে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে ফারিহা বলে উঠল, কি রে খ্যাত, আজকেও সেম পোশাক পরে এসেছিস? আজকে আমার হাতটা কেমন যেন চুল কাটতেছে, কখন জানি কাকে মেরে বসি। সাবধানে থাকিস, আর আমার সাথে মোটেও তর্ক করতে আসিস না। তর্ক করতে আসবো না তো কি করব? আপনি যদি আগ বাড়িয়ে আমার সাথে লাগতে আসেন তাহলে কিন্তু অনেক খারাপ হবে। একটা কথা মনে রাখবেন, আমি গ্রামের ছেলে তো কি হয়েছে, আমার শরীরেও শক্তি আছে। যাক, তোর কথা শুনে মজা পেলাম। আকাশ আর কিছু বলল না, চলে গেল ক্লাসরুমে। তার বেঞ্চে বসে আছে এমন সময় পাশ থেকে মেহেদি বলে উঠল, কিরে আকাশ, তুই আজকেও ওই ফারিয়ার সাথে লাগতে গেছিস? কালকে এত মারার পরেও তুই আবার আজকে ওর সাথে লাগতে কেন গিয়েছিস বলতো? আমি কেন গিয়েছি এটা একমাত্র আমি ছাড়া অন্য কেউ জানে না। আচ্ছা, তুই তো এই কলেজে অনেকদিন ধরে পড়ালেখা করতেছিস, তোর কাছ থেকে যদি কিছু জানতে চাই তাহলে আমাকে বলবি। আচ্ছা, কি প্রশ্ন করবি কর, আমি যতটুকু জানি ততটুকু তোকে বলবো। আচ্ছা, এই যে গত 1 মাস আগে একটা মেয়ে মারা গেছে, নাম ইশিতা। শুনেছি সে নাকি ড্রাগস ডিলারদের ভিডিও করেছে, এটা নাকি ফারিয়া জানতে পেরেছে। এরপর তাকে তার লোক দিয়ে ধর্ষণ করেছে। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু তুই এসব জিজ্ঞেস করতেছিস কেন? তুই কি কোনো গোয়েন্দা অফিসার নাকি যে এসব জিজ্ঞেস করতেছিস আমাকে? আমি গোয়েন্দা অফিসার না, শুনেছি এর জন্য তোকে জিজ্ঞাসা করলাম।
আচ্ছা, এখানে পুলিশ আসলো না কেন? আর মেয়েটা যে ভিডিও করেছে তার ফোনেই বা কোথায়? ওই যে দেখ, ফারিয়ার হাতে একটা কালো কালার একটা ফোন দেখছিস, ওইটাই হচ্ছে ওই মেয়েটার ফোন। ওইখানেই সকল কিছু ভিডিও করা আছে। তবে এখন ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে নাকি দেয় নাই এগুলো আমি জানি না। পুলিশও কোনো কিছু করে নাই। সো আমরা এখানে নাক গলিয়ে কি করব বলতো তুই? মেহেদি আর আকাশ কথা বলছে, এমন সময় ফারিয়া এসে আকাশের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এই, তোর সাথে আমার কিছু কথা আছে, চল তো বাহিরে। আকাশ কিছু না বলে ফারিয়ার সাথে চলে গেল বাইরে। এদিকে ফারিয়া আকাশকে নিয়ে চলে আসলো কলেজের পেছনের দিকে, লেকের পাড়ে। কিরে, তুই কলেজে আসলি মাত্র 2 দিন হলো, আর আসতে না আসতেই 1 মাস আগে যে মেয়েটা মারা গেছে তার ব্যাপারে খোঁজ খবর নিতেছিস? তোকে দেখে তো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুই কোনো এজেন্সির লোক না তো? আরে ম্যাডাম, আপনি তো দেখি খামোখা আমাকে নিয়ে চিন্তা করতেছেন। আমি যদি এজেন্সির লোক হতাম তাহলে এতক্ষণ এখানে থাকতাম না। গ্রাম থেকে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি, এই কলেজে পড়ালেখা করব। কিন্তু আপনি তো দেখি উল্টো আমাকে অন্য কেসে ফাঁসিয়ে দিতেছেন। সাবধানে থাকিস, তোর উপর আমার সবসময় নজর থাকবে। এই বলে ফারিয়া যেতে যাবে, এমন সময় আকাশ তার পাটা একটু সামনে এগিয়ে দিতেই ফারিয়া পড়ে যেতে লাগলো। এমন সময় আকাশ ফারিয়াকে ধরে ফারিয়ার কাছ থেকে ওই মেয়েটার ফোনটা নিয়ে নিল। আস্তে করে ফোনটা তার কোমরে গুজে নিল। ঠিক আছেন তো ম্যাডাম আপনি? হ্যাঁ ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে কি দেখছিস ট্যাপ ট্যাপ করে? যা ক্লাসে গিয়ে ক্লাস কর। আকাশ ওইখানে না থেকে চলে গেল ক্লাসরুমে। এদিকে ফারিয়া চলে আসলো তার বান্ধবীদের কাছে। এমন সময় সিমি বলতে লাগলো, কিরে ফারিয়া, তুই এই খ্যাত ছেলেটার সাথে কলেজের পিছনে কি করছিলি? তেমন কিছু না রে, ওই ছেলেটাকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, তাই আর কি একটু ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তবে ওর ওপর সবসময় নজর রাখতে হবে, নজর না রাখলে হয়তো আমাদের বিপদ হবে। তা ঠিক বলেছিস, নজর তো রাখতেই হবে, কারণ এই কলেজে হুট করে কেউ ভর্তি হতে পারে না, এটা একমাত্র আমরা ছাড়া আর কেউই জানে না। আচ্ছা ফারিয়া, পুলিশ এই কেসটা কবে ক্লোজ করবে? আমার যে আর ভালো লাগে না বারবার থানায় যাওয়া। পুলিশ তো বললো আর 10 থেকে 15 দিনের মধ্যে কেসটা ক্লোজ করে দিবে। আর চিন্তা নেই, পুলিশ আমাদের ওপর দিয়ে যাবে না, কারণ তো জানিস তাদের টাকা দিয়ে রেখেছি, ওরা এখন আমার কেনা গোলাম। ফারিয়া তার বান্ধবীদের সাথে কথা বলছে। এদিকে আকাশ চলে আসলো ক্লাসরুমে। মেয়েটির পাশে বসতে মেহেদি বলতে লাগলো, কিরে, ওই মেয়েটা আবার কিসের জন্য ডেকে নিয়ে গেছে তোকে? তুই তো আজকে কিছুই করিস নাই, তাহলে তোকে ডেকে নিয়ে গেল কেন? আর বলিস না, ওই যে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম তোকে, হয়তো কেউ গিয়ে এই কথাটা লাগিয়ে দিয়েছে ফারিয়ার কানে, তাই আর কি ফারিয়া আমাকে একটু সন্দেহ করছে। ও আচ্ছা। আকাশ মেহেদির সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। ক্লাস শেষ করে স্যার চলে গেল। স্যার ক্লাসরুম থেকে বের হতেই ফারিয়া ক্লাসে প্রবেশ করলো। আকাশের দিকে একবার আর চোখে তাকিয়ে তার বেঞ্চে চলে গেল। বসে বসে কথা বলছে। এমন সময় ম্যাডাম আসলো। এভাবে কয়েকটা ক্লাস শেষ করে আকাশ চলে আসলো তার বাসায়। ফ্রেশ হয়ে তার ল্যাপটপটা ওপেন করলো। মেয়েটা ফোনের লকটা খুলতে লাগলো। প্রায় 5 থেকে 7 মিনিট ট্রাই করার পর ফোনের লক খুলে গেল। আকাশ সব কিছু দেখছে। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। গ্যালারিতে একটা ভিডিও শো করছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট ফারিয়া তার বান্ধবীদের নিয়ে মেয়েটাকে ধরে রেখেছে, আর ফারিয়ার কয়েকজন ফ্রেন্ড মেয়েটাকে ধর্ষণ করছে খুব জঘন্যভাবে। মেয়েটা চিৎকার করে কান্না করছে। আকাশ আর ভিডিওটা দেখলো না। আরও কয়েকটা ভিডিওতে দেখা যাচ্ছে ফারিয়া কয়েকজন ড্রাগস ডিলারদের সাথে মিটিং করছে এবং অনেক টাকা এবং ড্রাগস হাত বদল করছে। এসব দেখে আকাশ অবাক হয়ে গেল। ফোনের স্ক্রিন যে অফ করতে যাবে এমন সময় আরেকটা জায়গায় চোখ পড়ে গেল আকাশের। ছবিটা ভালোভাবে দেখতে লাগলো। দেখা শেষ হতেই আকাশ মনে মনে বলতে লাগলো, তার মানে এই মেয়েটা একজন সিক্রেট পুলিশ অফিসার ছিল। এখন এসব ভাবলে চলবে না, আমাকে খোঁজ লাগাতে হবে। এই বলে আকাশ ফোন দিল রাষ্ট্রপতির কাছে। একবার রিং হতেই রাষ্ট্রপতি ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ, কি হয়েছে? হঠাৎ এই সময় ফোন দিলে যে, কোনো দরকার আছে নাকি? স্যার, আমি একটু পুলিশ গোয়েন্দা অফিসে যেতে চাই। যে মেয়েটাকে ধর্ষণ করেছে এই মেয়েটা হয়তো একজন সিক্রেট অফিসার ছিল। আমি কিছু প্রমাণ পেয়েছি।
এগুলোতে বেশ বোঝা যাইতেছে। যেখানে যাওয়ার যাও, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি এটা পূরণ করবে। এখন কিভাবে করবে, কোথায় কি করতে হবে তা আমি জানি না। যেখানে ইচ্ছা সেখানে যাও, যা লাগবে আমাকে বলবে। ঠিক আছে স্যার, এখন তাহলে রাখছি। আমি আপনাকে আবারও রাতে ফোন দেব। আকাশ ফোনটা কেটে দিয়ে চলে গেল সেই পুলিশ ক্রাইম অফিসারদের অফিসে। আকাশের শরীরে সিক্রেট ক্রাইম অফিসারদের পোশাক পরা সবাই আকাশকে দেখে সালাম দিতে লাগলো। আকাশ ভেতরে ঢুকে সিনিয়র অফিসার জাহিদকে জিজ্ঞাসা করতে লাগলো, জাহিদ, তোমাকে কিছু প্রশ্ন করার, সবার সামনে তুমি সঠিক উত্তর দিবে। আর যদি ভুল উত্তর দাও তাহলে তোমাকে এখান থেকে বের করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কারণ তুমি ভালো করেই জানো আমি রাষ্ট্রপতি সিক্রেট ক্রাইম অফিসার। আমার একটা কল তোমার জীবন চুরমার করে দিতে পারে। প্লিজ স্যার, এমন করবেন না। আপনি যা জিজ্ঞেস করবেন আমি তার সঠিক উত্তর দেব। বলেন কি করতে হবে আমাকে। তোমাকে বেশি কিছু করতে হবে না। এই যে এই ছবিটা দেখো, এই মেয়েটা একজন সিক্রেট অফিসার, তাও আবার এই অফিসের, তাই না? জি স্যার, কিন্তু সে তো মারা গেছে। তার বয়ফ্রেন্ড নাকি ছ্যাঁকা দিয়েছে, এর জন্য সে কলেজের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। ও আচ্ছা, তা এই মেয়েটার রিপোর্ট কোথায়? আমাকে এখন এনে দাও, আমি দেখি এই মেয়েটা কীভাবে মারা গেছে। তবে সত্যিটা যদি না বের করো তাহলে কিন্তু বুঝতেই পারছো কি হতে পারে। আমার কাছে কিন্তু সকল প্রমাণ আছে, আমি চাইলে এখনই দেখাতে পারি সবাইকে। আকাশের কথা শুনে জাহিদ কিছুটা ভয় পেয়ে গেল। আস্তে আস্তে করে জাহিদ যেতে লাগলো তার কেবিনে। কেবিনে গিয়ে জাহিদ একবার বাইরে তাকিয়ে তার ফোনটা বের করে ফোন দিল ফারিয়াকে। এদিকে আকাশ বুঝে ফেলেছে জাহিদ কিছু একটা করবে, তাই তাড়াতাড়ি করে চলে আসলো জাহিদের কেবিনে। জাহিদ যেই ফারিয়াকে কিছু বলতে যাবে এমন সময় আকাশ তার পিস্তলটা বের করে আকাশের ফোনে গুলি করে দিল আর বলতে লাগলো, জাহিদ, হাত উপরে তোলো। দেখো, আমি তোমার সাথে বেশি তর্কাতর্কি করতে চাই না। তোমাকে যেটা বলবো সেটার উত্তর দিবে। প্লিজ আকাশ স্যার, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি এসব কিছু করি নাই। আসলে আমাকে টাকার লোভ দেখানো হয়েছে এবং আমাকে 2 কোটি টাকাও দিয়েছে। এর জন্য আমি চুপ ছিলাম, কাউকে কিছু বলি নাই। তুমি কাউকে কিছু বলো নাই, এটার জন্য জানো তোমাদের একজন অফিসারকে এমনভাবে কয়েকজন নরপশু ধর্ষণ করেছে, সেটা তুমি দেখতে পাও নাই। তবে তুমি দেখতে পাবে কি করে? তুমি তো সেখানে নিজেই ছিলে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি এবারের মতো আপনার কাছে মাফ চাইতেছি। আর কখনো কাউকে কিছু করব না। এবারের মতো মাফ করে দেন আমাকে। মাফ করার মালিক একমাত্র রাষ্ট্রপতি, কারণ উনি আমাকে পাঠিয়েছে এই সম্পূর্ণ কেসটা দেখার জন্য। আমি তোমাকে এখন জেলে বন্দি করব। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। জাহিদকে এখনই জেলে বন্দি করো। কিন্তু স্যার, জাহিদ স্যার কি করছে যে আপনি তাকে বন্দি করার জন্য বলতেছেন? কি করেছে সেটা আমি একটু পর দেখাচ্ছি তোমাকে। তোমাকে শুধু একা না, এখন যারা উপস্থিত আছে সবাইকে দেখাবো সেই ভিডিওটা। এই কুত্তার বাচ্চা কীভাবে তার সহকর্মী অফিসারকে ধর্ষণ করেছে। আকাশের কথা শুনে হাসান জাহিদকে বন্দি করে ফেলল। এদিকে আকাশ বড় একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে কয়েকশো সিক্রেট অফিসার। ভিডিওটা ওপেন হতেই সবাই চোখে হাত দিয়ে ফেলল। স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের সহকর্মী অফিসার কত জোরে জোরে চিৎকার করছে আর কান্না করছে। হঠাৎ একটা মেয়ে বলে উঠল, প্লিজ স্যার, এবার ভিডিওটা বন্ধ করেন। আমাদের আর বুঝতে বাকি রইল না জাহিদ স্যার কী করেছে। মেয়েটার কথা শুনে আকাশ ভিডিওটা বন্ধ করে দিল। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, রাষ্ট্রপতি আমাকে বলে দিয়েছে কেউ কোনো সাহায্য করতে পারবে না আমাকে। পুরো কেসটা আমাকে একা সামলাতে হবে। জাহিদ, তুমি আসল প্রমাণগুলো কোথায় লুকিয়ে রেখেছো তাড়াতাড়ি বলো, তাহলে তোমার জন্য ভালো হবে, সাজা কম হবে। এই নেন চাবি। এই যে সামনের একটা বড় রুম আছে, ওই রুমে একটা গুপ্ত ডয়ার আছে। এই তুমি গিয়ে আকাশ স্যারকে ডয়ারটা দেখিয়ে দিয়ে আসো। আকাশ একজন অফিসারকে নিয়ে চলে গেল ওই রুমে। ড্রয়ারটা খুলতেই আরও কয়েকজন মেয়ে অফিসারদের আরও কিছু কাগজপত্র বেরিয়ে আসলো। সবগুলো কাগজপত্র নিয়ে আকাশ চলে আসলো বাহিরে। ভালো করে দেখছে সবগুলো কাগজপত্র। এমন সময় পাশ থেকে একজন অফিসার বলে উঠল, স্যার, আমরা আমাদের সহকর্মী অফিসারের বিচার চাই। আপনি প্লিজ রাষ্ট্রপতি স্যারের নাম্বার দেন, আমরা ওনার সাথে কথা বলবো। আপনাকে এই কাজে সাহায্য করব, প্লিজ। আমাকে সাহায্য করতে হবে না, যা দরকার আমি তা পেয়ে গেছি।
কিছুদিনের মধ্যে সকল অফিসারদের মৃত্যুর সাজা সবাই পাবে। স্যার তবুও প্লিজ আমাদেরকে একটা সুযোগ দিন, আমরা আপনাকে হেল্প করব। যখন দরকার পড়বে তখন আমি নিজে তোমাদের বলবো যে আমাকে সাহায্য করো তোমরা। এখন আমি চলে যাই, আমার অনেক কাজ আছে। আর শোনো জাহিদ, যাতে এই জেল থেকে না বের হতে পারে এটা তোমাদের দায়িত্ব। আর যদি বের হয়ে যায় তাহলে আমি মনে করব তোমরা সবাই এই কাজে জড়িত আছো। আমি কথা দিচ্ছি স্যার, জাজ স্যারকে আমি নিজেই দেখে রাখবো, ওনাকে কেউ বাইরে বের করতে পারবে না। আকাশ চলে গেল। এদিকে ফারিয়া বসে আছে তার রুমে। বেশ কয়েকবার জাহিদের নাম্বারে ফোন দিলেও নাম্বারটা বন্ধ বলে। কি ব্যাপার, হঠাৎ ফোন দিয়ে কোথা থেকে কথা বললো না, সাথে সাথে ফোনটা কেটে দিল? নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঝামেলা হয়েছে। সিমিকে একটা ফোন দিই, দেখি সিমি কি বলে। যেই বাবা সেই কাজ। ফারিয়া সিমিকে ফোন দিতেই সিমি ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে ফারিয়া, কি হয়েছে? তুই এই সময় আবার ফোন দিলি যে? একটু আগে না তোর সাথে ছিলাম আমি। আর বলিস না, জাহিদ ফোন দিয়েছিল, আমি কলটা রিসিভ করার সাথে সাথেই হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গেছে। জাহিদের এখন কয়েকবার ট্রাই করেছি কিন্তু ফোন আর রিসিভ করতেছে না। আমার অনেক চিন্তা হচ্ছে রে। সিমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব। চিন্তা করিস না, হয়তো তার ফোনে চার্জ নেই। আজকে রাত অবধি দেখ, কালকে না হয় দেখা যাবে কি হয়। আর ফোনটা সাবধানে রাখিস, যদি কারো হাতে পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। ওই ফোনের লক আমরা এখনও খুলতে পারি নাই। হ্যাঁ, তুই চিন্তা করিস না, ফোন আমি সাবধানে রেখে দিয়েছি আমার ব্যাগের ভিতরে। তুই তো জানিস আমার ব্যাগ কেউ ধরে না, আর ধরলেও আমি কেমন ব্যবহার করি। ফারিয়া আরও কিছুক্ষণ সিমির সাথে কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে আকাশ সকল কিছু প্রমাণ নিয়ে চলে গেল রাষ্ট্রপতির বাড়িতে। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। ভিতরে আসেন আকাশ স্যার। স্যার বাসায় আছে নাকি কোথাও গিয়েছে? নিচে গাড়ি দেখতে পেলাম না যে। স্যার বাসায় আছে, ওনার কেবিনে, আর গাড়িগুলো ওনার ছেলে নিয়ে গেছে, কোথায় যেন যাবে বলল। ও আচ্ছা, ঠিক আছে, আমার জন্য আর স্যারের জন্য কফি বা চা বানিয়ে আনো। এই বলে আকাশ চলে গেল রাষ্ট্রপতির রুমে। গিয়ে দেখে রাষ্ট্রপতি বসে আছে। আকাশকে দেখে রাষ্ট্রপতি বলতে লাগলো, আকাশ তুমি এসেছো, সকল প্রমাণ পেয়েছো তো? জি স্যার, এই দেখেন, এইগুলো হচ্ছে মিথ্যা রিপোর্ট আর এইগুলো হচ্ছে আসল রিপোর্ট। এতদিন যতগুলো মেয়ে মারা গিয়েছে সবগুলো রিপোর্ট এখানে আছে। তোমার আর কতদিন সময় লাগবে এই কেসটা সমাধান করতে? স্যার বেশি দিন সময় লাগবে না, আমাকে আর 15 দিন সময় দেন। ইনশাল্লাহ এই 15 দিনের ভিতরে আমি আপনার এই কেসটা সমাধান করে দিব। আকাশ আরও কিছুক্ষণ রাষ্ট্রপতির সাথে কথা বলে সব কিছু নিয়ে চলে গেল বাসায়। তার রুমে দরজা খুলে প্রবেশ করতে যাবে এমন সময় মাইমুনা এসে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাইয়া, আপনাকে আজকে সারাদিন একবারও দেখলাম না। সেই সকালবেলা দেখেছি একবার, আর আর তো দেখলামই না। আসলে আমি একটা জব পেয়েছি তো, এই জন্য আর কি একটু অফিসে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আপনার হাতে এগুলা কিসের মেডিকেলের কাগজ? এখানে তো কয়েকজন পরিচিত মেয়ের নাম লেখা আছে। এইগুলো তেমন কিছু না, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি গিয়ে পড়তে বসো, আমি গেলাম এখন। এই বলে আকাশ চলে গেল তার রুমে। মাইমুনাও চলে আসলো তাদের বাসায়। সোফায় বসে আছে মাইমুনা, মাইমুনার আব্বু, মাইমুনার আম্মু। এমন সময় আব্বু বলতে লাগলো, মাইমুনা, আকাশের রুমে তুই বেশি যাবি না এখন থেকে। কেন আব্বু, হঠাৎ তুমি কথা বললে কেন? আকাশ ভাইয়া তো অনেক ভালো মানুষ, গ্রাম থেকে এসেছে তো কি হয়েছে, ওনার স্বভাব চরিত্র খুব ভালো। হ্যাঁ আমিও জানি আকাশের সবার চরিত্র খুব ভালো, তবে আকাশের আসল পরিচয় তুই এখনো জানিস না। আর আকাশকে কেন ওই বাড়িতে আমি একলা থাকতে দিয়েছি এটা শুধু আমি জানি। মানে কি বলতেছ আব্বু? তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবে আকাশ ভাইয়ের পরিচয়টা কি? আকাশ হচ্ছে রাষ্ট্রপতির সিক্রেট কমান্ডার, একটা জরুরি মিশনে পাঠানো হয়েছে। তোর কলেজে যে সকল মেয়েরা আত্মহত্যা করেছে তাদের সকল কিছু খুঁজে বের করার জন্য আকাশকে পাঠানো হয়েছে। আশা করি আর 15 থেকে 20 দিনের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে সবার সামনে। মাইমুনা তার আব্বুর দিকে হা করে তাকিয়ে আছে।
এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মাইমুনার আব্বু আবারও বলতে লাগলো, শোন মাইমুনা, আকাশে আসল পরিচয় তুই জেনে গেছিস। এই কথাটা বাইরের মানুষ যাতে কেউ না জানে। যতদিন আকাশ তার মিশন কমপ্লিট না করবে ততদিন তার পরিচয় কেউ জানবে না। মিশন কমপ্লিট হলে আকাশ নিজেই তার পরিচয় সবাইকে জানিয়ে দেবে। ঠিক আছে আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে বলবো না আকাশ ভাইয়া আসল পরিচয়। মাইমুনা চলে গেল তার রুমে। রাতে আকাশ খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাবিনা ফোন দিয়েছে। কলটা রিসিভ হতেই ওই পাশ থেকে সাবিনা বলতে লাগলো, আসসালামু আলাইকুম আকাশ স্যার। টপ বিজনেসম্যান আবির মাহমুদের মেয়ে এসেছে জাহিদ স্যারের সাথে কথা বলার জন্য। এখন কি করব? দেখো ফারিয়া যাতে কোনোভাবেই জাহিদের সাথে দেখা না করতে পারে বা কোনো কথা না বলতে পারে, কারণ ফারিয়া হচ্ছে মেল লিডার। আমি আর কিছু প্রমাণ পাইলে ফারিয়াকেও জেলে ঢুকিয়ে দেব। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আকাশ ফোনটা কেটে দিল। এদিকে সাবিনা ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন মিস ফারিয়া, আমরা আপনাকে জাহিদ স্যারের সাথে দেখা করতে দিতে পারবো না। উপর মহল থেকে আমাদের বারণ করা হয়েছে যাতে আপনাকে ওনার সাথে দেখা করতে না দিই। আজব তো, জাহিদ হচ্ছে এই সিক্রেট কমান্ডার একজন সৎ অফিসার। ওনার কাছে আমি একটা হেল্প চাইতে এসেছি, আর আপনি কি না বলতেছেন ওনার সাথে দেখা করতে দিবেন না? হ্যাঁ, ওনার সাথে দেখা করতে দিব না আপনাকে। আপনি এখান থেকে চলে যান। আমি ওনার সাথে দেখা করবই, আর যদি দেখা না করতে দেন তাহলে আমি আমার আব্বুকে ফোন দিয়ে বললে আপনাদের সকলের চাকরি চলে যাবে। আমাদের সকলের চাকরি চলে যাক, তাতে কোনো যায় আসে না। উপর মহল থেকে যে আদেশ এসেছে আমরা সেই আদেশ পালন করব। এখন আপনি যদি 5 মিনিটের মধ্যে এখান থেকে না যান তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ফারিয়ার আগে কটমট করতে করতে চলে গেল অফিসের বাইরে। এদিকে জাহিদ বসে আছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে কোনো ফোন নেই, কারো কাছে হেল্প চাইলেও করতে পারছে না কেউ, কারণ জাহিদের আসল পরিচয় সবাই জেনে গেছে। সামান্য কিছু টাকার জন্য আমি এটা কি করলাম? আমার জীবনটা পুরো বরবাদ করে দিলাম। মাস শেষে তো আমি ভালো টাকা ইনকাম করতাম, কিন্তু আমি এটা কি করলাম? আমার বউ বাচ্চা যদি জানতে পারে তাহলে আমাকে কতই না খারাপ ভাববে, আরও তো অনেক কিছু ভাববে, কারণ আমি তো ওই মেয়েটাকে ধর্ষণ করেছি, ওইটার ভিডিও তো আছেই। এইসব হাজারো চিন্তা করছে জাহিদ। এদিকে ফারিয়া তাড়াতাড়ি করে ফোন দিল সিমিকে। সিমি কলটা রিসিভ করতেই ফারিয়া কাঁদে কাঁদে গলায় বলতে লাগলো, সিমি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। আরে কি হয়েছে বলবি তো, নাকি না বলে বুঝবো কি করে? আগে তুই দেখা কর, এরপর তোকে সব কিছু বলতেছি আমি। তুই তাড়াতাড়ি করে টিপটপ কফি শপে চলে আয়, ওখানেই আমি বসে আছি। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এই বলে সিমি ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সিমি চলে আসলো কফি শপে। এদিকে ফারিয়া বসে বসে কফি খাচ্ছে। সিমি তার সামনে এসে বসতেই ফারিয়া বলতে লাগলো, সিমি, ওই মেয়েটার ফোন। ওই মেয়েটার ফোন কি হয়েছে বল? ওই মেয়েটার ফোন কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও পাই নাই। মানে তুই সব কি বলছিস? তুই জানিস এই ফোনটার কারণে আমাদের কত বড় বিপদ হতে পারে? এই ফোনে ওই দিনে ধর্ষণের ভিডিওটা ছিল এবং আরও অন্যান্য অনেক ভিডিও ছিল। তোকে অনেক বিশ্বাস করে ফোনটা রাখতে দিয়েছিলাম, কিন্তু তুই এটা কিভাবে করলি? এখন কিভাবে কি করব? দেখ সিমি, আমি কিচ্ছু জানি না, তুই যেটা খুশি সেটা কর। আমার অনেক ভয় করতেছে। আমি তোকে আগেই বলেছিলাম এইসব কাজে না জড়ানো ভালো। তুই সামান্য কিছু টাকার জন্য লোভে পড়ে এইসব কাজ করতেছিস। আচ্ছা তুই একটু শান্ত হ, আমি ফোন দিতেছি জাহিদ ভাইকে, দেখি উনি ফোনটার লোকেশন বের করতে পারেন কিনা। আরে তুই ওনাকে কিভাবে ফোন দিবি? ওনাকে তো জেলে ঢুকিয়ে দিয়েছে। শুনেছি উপর মহল থেকে এখন অনেক চাপ দিতেছে এই ঘটনাগুলো সত্যি বের করার জন্য। আমি শেষে কিনা তোর সাথে হয়ে ফেসে গেলাম। আমার আব্বু যদি জানতে পারে এই সব, তাহলে
আমার কি হবে বুঝতে পারছি। আমার আব্বুর সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে জাহিদ ভাইয়া ধরা পড়ে গেছে। এখন কি হবে আমাদের? চল এক কাজ করি, যে আমাদের এসব কাজ দিয়েছে আমরা তার কাছে যাই, তার কাছে গেলে হয়তো একটা সমাধান পাবো। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমরা তার কাছে যাই, গিয়ে দেখি উনি আমাদের কি সমাধান দেয়। এই বলে সিমি আর ফারিয়া চলে গেল তাদের গাড়িতে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সিমি চলে আসলো বড় একটা বাড়ির সামনে। গাড়িটা বাড়ির ভেতরে প্রবেশ করলো। দুজন গাড়ির ভেতর থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল দিতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আপনারা কে আর এখানে কাকে চান? আমরা মিস্টার আরিয়ানের সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু ডেকে দেন, ওনার সাথে জরুরি কথা আছে আমাদের। ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি আরিয়ান স্যারকে ডেকে নিয়ে আসতেছি ওপর থেকে। মহিলাটি চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক সিগারেট খেতে খেতে নিচে নামছে। সিমিকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সিমি, হঠাৎ তোমরা দুইজন আমার বাসায় কি করো? কোনো সমস্যা হয়েছে নাকি সোজা আমার বাসায় চলে আসলে যে? সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়েছে। আপনাকে আমরা অনেক আগেই বারণ করেছিলাম যে আমরা এইসব কাজ করব না, আমাদের আব্বুর অনেক টাকা আছে, কিন্তু আপনি তো আমাদের ভয় দেখিয়ে এসব কাজ করিয়েছিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা ধরা পড়ে গেলে তাতে আমার কোনো যায় আসে না, কারণ তোমাদের কাছে প্রমাণ নেই যে আমি তোমাদের সাথে ছিলাম বা আমি মেন লিডার ছিলাম তোমাদের। হা হা হা। তার মানে এখন আপনি আপনার সিদ্ধান্ত পাল্টে ফেলবেন? এখন আমরা বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আর আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন? হ্যাঁ, আমি মুখ ফিরিয়ে নিয়েছি কারণ এখানে আমার কোনো কিছুই করার নেই। আর শোনো, আমার নাম যদি তোমরা কাউকে বলো তাহলে তোমাদের কেমন হাল করব যাতে কোনোদিন বাইরের লোকদের মুখ দেখাতে পারবে না। হয়েছে, গত মাসে একটা সিক্রেট অফিসার মেয়ে মারা গিয়েছে, তাকে ধর্ষণ করেছে, ওইভাবে তোমাদেরকেও ধর্ষণ করা হবে। সো সাবধানে কথাবার্তা বলবে। এখন চলে যাও আমার বাসা থেকে। সিমি আর ফারিয়া চলে গেল ওইখান থেকে। গাড়িতে উঠতেই ফারিয়া সিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিমি, আমি আজকে বাসায় গিয়ে আব্বুকে বলবো যে আমি ইউএস চলে যাব। এখানে থাকলে আরও অনেক বড় বিপদ হবে। তুইও যে কোনো দেশে পালিয়ে যা, এটাই ভালো হবে। আমরা তো এখনো পাসপোর্ট পাই নাই যে আমি অন্য দেশে পালিয়ে যাব। দেখি আমি বাসায় গিয়ে যত তাড়াতাড়ি পারি একটা পাসপোর্ট রেডি করে যে কোনো দেশে পালিয়ে যেতে হবে। চল, তোকে তোর বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। এই বলে সিমি ফারিয়াকে নিয়ে চলে গেল ফারিয়াদের বাসায়। ফারিয়াকে নামিয়ে দিয়ে সিমি চলে গেল তার বাসায়। এদিকে ফারিয়া চিন্তিত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কি রে মা, কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাকে বলতে পারিস, দেখি কোনো সমাধান করতে পারি কিনা। না আব্বু, কোনো সমস্যা নেই। আর তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আমি ইউএস যেতে চাই, ওখানে গিয়ে লেখাপড়া করব। তুমি কি আমাকে এই সপ্তাহের মধ্যে ইউএস পাঠাতে পারবে? এক সপ্তাহের মধ্যে ইউএস যাবে না, কারণ ওইখানে প্রেসিডেন্ট 1 মাসের জন্য বন্ধ দিয়েছে ভিসা। তুই না হয় 1 মাস পর যা। ঠিক আছে আব্বু, তাহলে আমি 1 মাস পর যাব। এখন আমি ঘুমাতে যাই। এই বলে ফারিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বসে আছে তার রুমে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ দরজা খুলতে দেখতে পেল মাইমুনা দাঁড়িয়ে আছে। মাইমুনাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, কি ব্যাপার মাইমুনা, তুমি এত রাতে এখানে কি করো? তেমন কিছু না, আপনার জন্য আম্মু খাবার পাঠিয়েছে, এই নেন খাবার। আর কেসটা কত দূর এগিয়ে গেছে? কবে ধরা পড়বে অপরাধীরা? তুমি তো মনে হয় সব কিছু জানো, তাহলে তোমাকে বলেই দিই। সিক্রেট অফিসার জাহিদ এখন আপাতত বন্দি আছে জেলে। আরও কিছু প্রমাণ রেডি করতেছি, ওইগুলো প্রমাণ পাইলেই এই পুরো কেস খতম হয়ে যাবে। দয়া করো যাতে ভালোভাবে এই কেসটা সম্পূর্ণ করতে পারি। ঠিক আছে, দোয়া করি ভাইয়া, তুমি তাড়াতাড়ি এই কেসটার সমাধান করো। আর কলেজে এসব মাদক ড্রাগস সেবন না হয়, আপনি এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। চিন্তা করো না, এসব আর কিছুই হবে না। আমি যেই কলেজে একবার যাই ওই কলেজ একবার পুরোপুরি সোজা না করে আসি না। সো এই কলেজেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আকাশ মাইমুনার সাথে কথা বলা শেষ করে রুমের দরজাটা লাগিয়ে দিল। এদিকে ফারিয়া বসে বসে ভাবছে সে কি করবে, এখন কোথায় যাবে,
কার কাছে গেলে সে একটা সমাধান পাবে, এই সকল কিছু ভাবছে। এমন সময় ফারিয়ার মা প্রবেশ করলো ফারিয়ার রুমে। ফারিয়াকে চিন্তিত দেখে বলতে লাগলো, ফারিয়া, তোর কি হয়েছে? তুই এত কি নিয়ে চিন্তা করিস আমাকে বল তো মা। আমার তো তোর বাবা মা, তাই না? আমাদের কাছে শেয়ার কর যদি কোনো সমস্যা হয়ে থাকে। ফারিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, আম্মু, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ধর্ষণ করিয়েছি। আমি জানি না এখন কি করব, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। ফারিয়ার কথা শুনে তার আম্মু ফারিয়াকে ঠেলে একটু দূরে সরিয়ে দিল আর চিৎকার করতে করতে ফারিয়ার আব্বুকে ডেকে বলতে লাগলো, ফারিয়ার আব্বু, ফারিয়ার আব্বু, এই ফারিয়ার আব্বু, তাড়াতাড়ি একটু ফারিয়ার রুমে আসো। দেখে যাও তোমার মেয়ে কি আবোল তাবোল কথা বলছে। নিচ থেকে ফারিয়ার আব্বু দৌড়ে চলে আসলো ফারিয়ার রুমে। এসে বলতে লাগলো, কি হয়েছে ফারিয়ার? আম্মু এভাবে চিৎকার করে আমাকে ডাকলে কেন? ফারিয়া, কি হয়েছে সত্যি করে বলতো। ফারিয়া তার আব্বুকে সবকিছু খুলে বলল। ফারিয়ার কথা শুনে তার আব্বু বসে পড়লো সোফায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকার পর ফারিয়ার আব্বু বলতে লাগলো, এত কিছু হয়ে গেছে আর আমাকে আজকে বলতেছিস? আমি কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এখন তুই ঘুমা, সকালে না হয় একটা কিছু করা যাবে। আর তোর কয়েকদিন কলেজে যাওয়ার দরকার নেই। তোর বান্ধবী সিমিকে ফোন দিয়ে বল কালকে সকালে আমার বাসায় আসার জন্য। সিমি আসলে না হয় একটু কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে আব্বু, এখন তাহলে তোমরা ঘুমোতে যাও, আমি একটু ঘুমাই। ফারিয়ার আব্বু আম্মু চলে গেল তাদের রুমে। এদিকে ফারিয়া সিমিকে ফোন দিয়ে বলে দিল কালকে সকালে যাতে তাদের বাসায় আসে। কথা বলা শেষ করে ফারিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশ চলে গেল কলেজে। ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল কয়েকজন মেয়ে এবং ছেলে মাতাল অবস্থায় পড়ে আছে। তাদের দেখে আকাশ মেহেদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে মেহেদি, ওদের এই অবস্থা হলো কি করে? আকাশ, আমি কিছু জানি না রে। আমিও এসে দেখি, প্রত্যেকটা ক্লাসে গিয়ে দেখি সবার এমন অবস্থা, কিন্তু এত সকালে ওরা কোথা থেকে আসলো এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, চল প্রিন্সিপাল স্যারের রুম থেকে আসতেছি, দেখি প্রিন্সিপাল স্যার কি করে। এই বলে আকাশ আর মেহেদি চলে গেল প্রিন্সিপাল স্যারের রুমে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তাড়াতাড়ি দুজন প্রিন্সিপাল স্যারকে উঠিয়ে বসিয়ে দিল চেয়ারে। টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে প্রিন্সিপাল স্যারের মুখে পানি দিতেই প্রিন্সিপাল স্যারের জ্ঞান ফিরল। আকাশ, তুমি যে করে হোক এই কলেজের সকল মেয়েকে তুমি বাঁচাও। ওদেরকে বিষাক্ত একটা ড্রাগস দেওয়া হয়েছে, ওরা সবাই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। এসব কীভাবে হলো? আমাকে একবার ফোন তো দিতে পারতেন, আমি তাড়াতাড়ি চলে আসতাম। আমি তোমাকে ফোন দিব, ওই সময় কে যেন পিছন থেকে আমাকে ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে ফেলে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। আকাশ তাড়াতাড়ি করে ফোন দিল রাষ্ট্রপতির কাছে। এদিকে রাষ্ট্রপতি একটা জরুরি মিটিংয়ে বসেছে। ফোনটা বাজতেই রাষ্ট্রপতি ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, তোমাকে একটু পর ফোন দিতেছি। স্যার, এদিকে অনেক বড় সমস্যা হয়ে গেছে, আপনি মিটিং পরে করেন। আগে আমাকে অনুমতি দেন অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়ার, না হলে পুরো কলেজের মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। কি হয়েছে আমাকে বলো। এখন বলার কোনো সময় নেই, আপনি অনুমতি দেন আর আপনি মিটিং শেষ করে তাড়াতাড়ি RKN মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। আমি সকল ছাত্রছাত্রীদের নিয়ে ওই হাসপাতালে যাইতেছি। ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি চাইলে অন্যদের কাছ থেকে সাহায্য নিতে পারো। এটা শুনে আকাশ ফোনটা তাড়াতাড়ি কেটে দিল। ফোনটা কেটে আবার ফোন দিল সাবিনাকে। একবার রিং হতেই ওই পাশ থেকে সাবিনা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ স্যার বলেন, আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি? সাবিনা, এখন সবাই নেই, তুমি তাড়াতাড়ি করে তোমার পুরো সিক্রেট অফিসারদের নিয়ে চলে আসো কলেজে এবং বড় বড় গাড়ি নিয়ে আসো। সবাইকে RKN হাসপাতালে নিয়ে যেতে হবে আর রাস্তাঘাট ফাঁকা করো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার,
আমি এখনই আমার পুরো টিম পাঠিয়ে দিতেছি, আর আমি এদিকটা রাস্তাঘাট পুরো ক্লিয়ার করতেছি। আকাশ ফোনটা কেটে দিল তাড়াতাড়ি করে। ফোন দিল তার বন্ধু শাওনকে। ফোন দিয়ে সব কিছু বলার পর তার বন্ধু কয়েকটা মাইক্রো নিয়ে চলে আসতো কলেজে। তাড়াতাড়ি করে কয়েকজনকে নিয়ে চলে গেল হাসপাতালে। তাড়াতাড়ি করে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আসা হলো। কয়েকজন মেয়েকে টেস্ট করে কিছু ওষুধ দিয়ে দিল। দেখুন মিস্টার আকাশ, ওদের অবস্থা অনেকটাই খারাপ। ওদেরকে এখানে না নিয়ে এসে আপনাদের আলাদা একটা হসপিটালের নাম বলতেছি, ওইটাই নতুন হসপিটাল, ওখানে নিয়ে যান। ওইখানে আমরা সকল কিছুর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি সকল কিছু ব্যবস্থা করেন, আমি ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আর একটা কথা, কোনো ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সকল কিছু ব্যবস্থা করব আমি। এই বলে আকাশ সকল কিছু ব্যবস্থা করে নিয়ে চলে গেল এই হাসপাতালে। বেশ কিছু টিভি চ্যানেলে এই খবরটা ছড়িয়ে পড়লো। এদিকে সিমি ফারিয়া বসে আছে ফারিয়াদের বাসায়। কলেজের এই অবস্থা দেখে ফারিয়া বলতে লাগলো, সিমি, আমাদেরকে এখনই ওইখানে যেতে হবে। আমাদের কাছে কিছু অ্যান্টিডোজ আছে, ওগুলো ডাক্তারদের দিয়ে দেই। ডাক্তাররা কিছু তো একটা করতে পারবে, যেহেতু আমরা অপরাধ করে ফেলেছি এত বড়। এখন না হয় অপরাধের কিছুটা ক্ষমা চাই তাদের কাছে। একদম ঠিক কথা বলেছিস, চল তাড়াতাড়ি আমরা তাহলে এখান থেকে যাই ওখানে। এই বলে সিমি আর ফারিয়া চলে গেল হাসপাতালে। সিমি আর ফারিয়াকে দেখে আকাশ এগিয়ে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা এখানে কি করেন? ওদের এই অবস্থা করে এখন এসেছেন দেখার জন্য? আকাশ, আমরা তোমার আসল পরিচয় জেনে গেছি, আর এটা আমাদের আসল কারণ না। আমরা এসেছি এখানে এই মেয়েদেরকে সাহায্য করার জন্য। অনেক তো ভুল কাজ করেছি, এখন না হয় একটু শোধরাই। এই নাও, এখানে কিছু অ্যান্টিডোজ আছে, এইগুলো ওদের শরীরে পুশ করে দিলে ওরা ঠিক হয়ে যাবে। আকাশ ফারিয়ার চোখের দিকে তাকিয়ে কিছু না বলে অ্যান্টিডোজ নিয়ে চলে গেল ডাক্তারের কেবিনে। ডাক্তারকে সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো বাইরে। এদিকে একের পর এক হাসপাতালের ভেতরে প্রবেশ করতেছে রাষ্ট্রপতির গাড়ি। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। আকাশকে দেখে রাষ্ট্রপতি জিজ্ঞেস করতে লাগলো, আকাশ, ওরা এখন কেমন আছে? ওদের শরীরের কি অবস্থা? আরও উন্নত ডাক্তার লাগলে বলো, আমি এক্ষুনি বিদেশ থেকে ডাক্তার আনার ব্যবস্থা করতেছি। স্যার, এখন ওরা কিছুটা সুস্থ আছে, চলেন ভিতরে গিয়ে একবার দেখবেন। দেখার পর ডাক্তারের সাথে না হয় কিছুক্ষণ আলোচনা করে বোঝা যাবে দেশের বাইরে থেকে ডাক্তার আনতে হবে নাকি এমনিতেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ চলো। আর এর পিছনে কে কে আছে তাদেরকে ধরা হয়েছে নাকি? না স্যার, কাউকে ধরা হয় নাই, কিন্তু সকল প্রমাণ আমাদের কাছে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে ধরতে পারবো। এখন একটু এখানে থাকো, ডাক্তারের সাথে কথা বলে নেই, এরপর না হয় যাদের ধরার দরকার তাদের ধরবে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। চলেন ভিতরে যাই এখন। এই বলে আকাশ রাষ্ট্রপতিকে নিয়ে চলে গেল ভেতরে। সব কিছু দেখানো শেষ হতেই রাষ্ট্রপতি বলতে লাগলো, এখন তো সবাই সুস্থ আছে, তুমি এক কাজ করো, এখন যেহেতু সবার সাহায্য নিয়েছো, সেহেতু সবাইকে নিয়ে মেইন যে গুরু তাকে ধরে নিয়ে আসো, এরপর তাকে সাজা দেওয়া হবে সবার সামনে। ঠিক আছে স্যার, আমরা যাইতেছি। আকাশ সিমি এবং ফারিয়াকে নিয়ে চলে আসলো আরিয়ানের বাসায়। আরিয়ানের পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে। এদিকে আকাশ ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আরিয়ান যেই তার নিজের মাথায় গুলি করতে যাবে, এমন সময় আকাশ আরিয়ানের হাতে গুলি করে দিল। আর আরিয়ানের কাছে এসে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে লাগলো, মিস্টার আরিয়ান, আপনার খেল খতম, চলেন আপনাকে নিয়ে আমরা চলে যাই। আকাশ, তুই কাজটা ভালো করলি না, আর সিমি ফারিয়া তোমরা কাজটা ভালো করলে না। আকাশ আরিয়ানকে আর কিছু না বলতে দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল গাড়িতে। বেশ কিছুক্ষণ পর আকাশ আরিয়ান এবং অন্যান্য লোকদের নিয়ে চলে আসলো থানায়। থানা থেকে যারা সাহায্য করেছে তাদেরকেও ধরা হলো। আকাশ বসে আছে চেয়ারে। এদিকে রাষ্ট্রপতি বলতে লাগলো, মিস্টার আবির মাহমুদ, আপনার মেয়ে যে কাজ করেছে তা কখনো ভোলার মতো না। সে নিজে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ধর্ষণ করতে সাহায্য করেছে। এটা তো আমার ভাবতেই লজ্জা লাগতেছে, কি বলবো তাকে।
স্যার, আমি যদি জানতাম আমার মেয়ে এমন কাজ করবে তাহলে জন্মের সময় তাকে মেরে ফেলতাম। এখন সে যেহেতু ভুল করে ফেলেছে, আপনি তাকে সাজা দেন। আমি আপনার কথার কোনো অবাধ্য হব না। আপনি যদি তাকে 10 বছরের জেল দেন তাহলেও আমার কোনো আপত্তি নেই, কারণ সে একটা বড় অন্যায় করে ফেলেছে। আমি চাই তার শাস্তি হোক। আকাশ, তুমি তো এই পুরো কেসটা সম্পূর্ণ করেছো, তাই তো? এখন তুমি বলো, এখানে কে সবচেয়ে বেশি অপরাধী? আমি মনে করি স্যার, যারা সামান্য একটু ভুল করেছে তারাও অপরাধী, আর যারা বেশি ভুল করেছে তারাও অপরাধী। এখানে আমি কাউকে ক্ষমা করব না। সবাইকে যা শাস্তি দিবেন এক শাস্তি দিবেন। তবে সিমি আর ফারিয়া এই দুজন হয়তো ওই মেয়েটাকে ধর্ষণ করতে সাহায্য করেছে, আর কিছু ড্রাগস এবং মাদক বিক্রি করেছে। এর বেশি আমি কিছু প্রমাণ পাই নাই। ওদের ব্যাপারে এখন আপনার সিদ্ধান্ত, আপনি নেন কি করবেন ওদেরকে। রাষ্ট্রপতি চেয়ারে বসে আছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাষ্ট্রপতি জাহিদকে বলতে লাগলো, জাহিদ, তুমি একজন সিগারেট কমান্ডার হয়ে তুমি নিজেই তোমার সহকর্মীকে ধর্ষণ করেছো। সো এখন তুমি নিজেই বলো তোমাকে কি শাস্তি দেওয়া যায়। আর তোমার বেতন তো মাসিক 1,35,000 টাকা। তাহলে তুমি সামান্য কিছু টাকার জন্য এটা করলে কিভাবে? আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। স্যার, আমি টাকার লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। আপনি আমাকে মৃত্যুদণ্ড না দিয়ে আমাকে 10 বছরের জেল দেন, আমি মাথা পেতে নেব। স্যার, এখানে আমার কিছু বলার আছে। ওনাকে জেলে না দিয়ে মৃত্যুদণ্ড দেন। ঘরের ভিতরে বউ বাচ্চা থাকতে সে অন্য মেয়েকে ধর্ষণ করেছে, এটা যদি আমার পরিবার শুনতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন? আমি আর চাই না ওর মতো একটা ছেলের সাথে সংসার করতে। আমি আমার মেয়েকে নিয়ে আলাদা হয়ে যাব। আমি ভালো একটা জব করি, আশা করি এই টাকা দিয়ে আমি আমার মেয়ের পড়ালেখা এবং সারা জীবন চলে যেতে পারবো। প্লিজ, তুমি এমন বলো না। আমি একটা ভুল করে ফেলেছি, এটার জন্য আমাকে মাফ করে দাও। আমি তো বলতে চাই যে আমাকে 10 বছরের জেল দিতে, আমি তো বলি নাই যে আমাকে ছেড়ে দেন। আচ্ছা, তোমাদের কথা আমি আর শুনতে চাই না। জাহিদ, তোমাকে 2 বছরের জেল দেওয়া হলো। তুমি যেহেতু সব কিছু স্বীকার করেছো এবং টাকার লোভে এইসব করেছো, সে কারণে 2 বছরের জেল দেওয়া হলো এবং 5 কোটি টাকা জরিমানা করা হলো। আর সিমি এবং ফারিয়া, তোমাদের 5 মাসের জেল দেওয়া হলো। তোমরা মেয়ে মানুষ, এর জন্য তোমাদেরকে শাস্তিটা কম দিলাম। আর আরিয়ান, তোমার ফাঁসির রায় দেওয়া হলো। আগামী 3 তারিখ তোমার ফাঁসি। এই বলে রাষ্ট্রপতি চলে গেল। এদিকে সকল অফিসাররা সবাইকে নিয়ে চলে গেল কারাগারে। রাষ্ট্রপতির সাথে আকাশ চলে গেল রাষ্ট্রপতির বাসায়। আকাশ যেতেই রাষ্ট্রপতি বলতে লাগলো, আকাশ, আজকে আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। তুমি যদি না থাকতে তাহলে এই কেসটা হয়তো আরও অনেক লম্বা হতো এবং আরও অনেক মানুষ মারা যেত। দোয়া করি তুমি যাতে এভাবেই সবসময় পাশে থাকতে পারো। আর এই নাও, আমার তরফ থেকে তোমাকে একটা গাড়ি গিফট করা হয়েছে। আর এখানে 20 লক্ষ টাকা আছে, সরকার তোমাকে গিফট করেছে। আর তুমি ছুটি চেয়েছিলে, তাই তো? তোমাকে 3 মাসের ছুটি দেওয়া হয়েছে। খুশি হয়েছো তুমি? জি স্যার, আমি অনেক খুশি হয়েছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গাড়িটা গিফট করার জন্য। তুমি আমার একমাত্র সিগারেট কমান্ডার, তোমাকে আমি কিছু দিব না, এটা কি করে হয়? গ্রাম থেকে আসার পর তোমার জন্য একটা মেয়ে রেডি করে রাখবো। তুমি আসলে ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। কি যে বলেন না স্যার, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি যে এখনই বিয়ে দিবেন? তোমার বয়সী যখন আমি ছিলাম তখন ঠিক একই কথাই বলেছিলাম আমার আম্মুকেই। আর এখন দেখো, আমার 2টা মেয়ে আর একটা ছেলে। জি স্যার, এখন তাহলে আমি আমার বাসার দিকে রওনা দিই। যাইতে যাইতে তো রাত হবে। হ্যাঁ, যাও তাহলে তুমি। আকাশ রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। আকাশকে দেখে তার আব্বু আম্মু জড়িয়ে ধরলো। বাবা, কেমন আছিস তুই? আজকে কত বছর পর তোকে দেখলাম। ভালো আছি আম্মু। কাজের চাপ তো তাই আর কি, বুঝোই তো। রাষ্ট্রপতির সিগারেট কমান্ডার আমি, আমার কি ছুটি দেয় এমনি এমনি? এবার 3 মাসের জন্য ছুটি নিয়ে এসেছি। ভালো করেছিস বাবা, যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার রেডি করতেছি। আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। রাত 1টা। আকাশ ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। বাবা উঠ, সকাল হয়েছে। হ্যাঁ আম্মু, উঠতেছি, তুমি যাও। আকাশের আম্মু চলে গেল। এদিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলো রুমে। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। আকাশ আজকে চলে যাবে ঢাকা। তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ঢাকার দিকে রওনা দিল। দীর্ঘ 4 ঘন্টা পর আকাশ চলে আসলো রাষ্ট্রপতির বাড়িতে। আকাশকে দেখে রাষ্ট্রপতি জড়িয়ে ধরল আর বলতে লাগলো, যাক, ভালোই হলো তুমি চলে এসেছো। বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে। ওনাকে তো চিনো, টপ বিজনেসম্যান আবির মাহমুদ। হ্যাঁ, ওনাকে আবার না চেনার কি আছে? উনি তো ফারিয়া, যাকে আমি গ্রেপ্তার করেছিলাম, ওনার আব্বু, তাই না? হ্যাঁ, আমি ফারিয়ার আব্বু। আমি এখানে এসেছি যেটার জন্য, এটা তো বললাম আপনাকে। এখন আপনি দেখেন কি করা যায়। আকাশ, আমি বলছিলাম না তুমি আসলে তোমাকে একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিব। আমি মেয়েটাকে ঠিক করেছি, তবে মেয়েটা এখন জেলে আছে। মানে কি বলতেছেন স্যার? আমাকে কি খুনির সাথে বিয়ে দিবেন? আরে না, মেয়েটা খুনি না। মেয়েটাকে তুমি খুব ভালো করেই চেনো। মেয়েটা হচ্ছে ফারিয়া, ওনার মেয়ে। আর 2 মাস পর বের হবে। বের হওয়ার সাথে সাথে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। এতে তোমার কোনো আপত্তি নেই তো? স্যার, আমি জানি আপনি আমার ভালোর জন্য সব কিছু করেন, আমি এতে আপত্তি দেব না। তবে আমার একটা কথা, ওনার মেয়ে অনেক অহংকারী। আমার সাথে অহংকার করলে কিন্তু ওনার মেয়েকে অনেক সাজা পেতে হবে, এটা আগে থেকেই বলে দিলাম। বিয়ের পর তুমি আমার মেয়েকে মারবে নাকি কাটবে এটা আমার দেখার বিষয় না। তুমি তোমার বউকে যা খুশি করতে পারো, এতে আমি বা আমার পরিবার কেউ বাধা দেবে না। আকাশ সবার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আকাশ দাঁড়িয়ে আছে জেলের ভেতর। এদিকে ফারিয়া আসলো আকাশের কাছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারিয়া। আকাশ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, জেলের ভেতরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আর তো 1 মাস, এরপর বাহিরে চলে আসবো এই আজব বন্দিখানা থেকে। আর কোনো দিন এইরকম খারাপ কাজ করব না। আকাশ আরও কিছুক্ষণ ফারিয়ার সাথে কথা বলে বাইরে চলে আসলো। রাতে খাবার টেবিলে বসে আছে রাষ্ট্রপতি এবং তার পুরো পরিবার, সাথে আকাশ আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, স্যার, ফারিয়া তো আগের থেকে অনেক পাল্টে গেছে। আজকে গিয়েছিলাম একটু দেখা করতে, যাক পাল্টে গেছে, ভালো লাগলো এটা দেখে। হ্যাঁ, আর তো 1 মাস, একটু অপেক্ষা করো। ফারিয়া বের হলেই তোমার সাথে বিয়ে দিয়ে দেবো ফারিয়াকে। সবাই আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল রুমে। আকাশ বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। আজকে 12 তারিখ। ফারিয়াকে এবং সিমিকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। সবাই জেলের বাইরে দাঁড়িয়ে আছে। আকাশও তাদের সাথে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট পর ফারিয়া এবং সিমি বেরিয়ে আসলো জেল থেকে। ফারিয়ার আম্মু ফারিয়াকে দেখে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ কৌশল বিনিময় করে সবাই চলে গেল রাষ্ট্রপতির বাড়িতে। সবাই বসে আছে সোফায়। এমন সময় রাষ্ট্রপতি ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, তোমাকে বিয়ে দিয়ে দিব আজকে, তাও আবার আকাশের সাথে। এতে কি তোমার আপত্তি আছে? যদি থাকে তাহলে বলতে পারো আমাদের। আমার তো কোনো আপত্তি নেই, তবে ওনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। যদি আমাদেরকে একটু আলাদা রুমের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। আলাদা রুমের দরকার নেই আকাশ, তুমি ফারিয়াকে নিয়ে ছাদে যাও, কথাবার্তা শেষ করে আসো একেবারে। আর তোমার আব্বু আম্মুকে ফোন দাও, বলো আসার জন্য। তোমার আব্বু আম্মু রাতে আসলেই তোমাদের বিয়ে হবে। ঠিক আছে স্যার। আকাশ তার আব্বু আম্মুকে ফোন দিয়ে সব কিছু বলে দিল। এদিকে আকাশ ফারিয়াকে নিয়ে চলে আসলো ছাদে। ছাদে আসতেই ফারিয়া ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের পা জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আকাশ, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে, আমি ওইসব কথা মনে রাখি নাই। এখন যেহেতু আপনি আমার বউ, সো আমার কথা মতো চলতে হবে। পারবেন তো চলতে? হ্যাঁ পারবো, তুমি যা বলবে তাই করব। আকাশ আর কিছুক্ষণ ফারিয়ার সাথে কথা বলে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আকাশের আব্বু আম্মু চলে এসেছে। রাত 11টা। আকাশ এবং ফারিয়ার বিয়ে করিয়ে দিয়ে কাজে চলে গেল। এদিকে আকাশ বসে আছে সোফায়। এমন সময় রাষ্ট্রপতি বলতে লাগলো,
আকাশ, এখন তোমরা রুমে যাও, অনেক রাত হয়েছে, আজকের রাতটা তোমাদের। আকাশ মাথা নেড়ে ফারিয়াকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দুজন খাটের উপরে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে আকাশ আস্তে করে বিছানা থেকে উঠে ফারিয়ার ঠোঁটজোড়া কামড়ে ধরল। এদিকে ফারিয়াও কম যায় কিসে, আকাশে কামড় দিতেছে, ফারিয়াও কামড় দিচ্ছে তাদের ঠোঁটে। দুজন তাদের ঠোঁট চুষে শেষ করে আকাশ ফারিয়ার জামা কাপড় খুলতে লাগলো। এদিকে ফারিয়া কিছুটা লজ্জা পেলেও কিছু বলল না। যাক, বাকিটা ইতিহাস, এখন ওরা বিদায় নিই। আর গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা।